Now we are going to talk about The Rime of the Ancient Mariner by স্যামুয়েল টেইলর কোলরিজ। আমরা এখন স্যামুয়েল টেইলর কোলরিজের দি রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার কবিতাটি সম্পর্কে এর সিনপসিস বা সামারি সম্পর্কে পড়ব। দি রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার, অরিজিনালি দ্য রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার, is the longest major poem by the English poet Samuel Taylor Coleridge, written in 1797 to 98 and published in 1798 in the first edition of Lyrical Ballads. অর্থাৎ রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার কবিতাটি স্যামুয়েল টেইলর কোলরিজের সবচেয়ে বড় কবিতা। এটা লিরিক্যাল ব্যালাডসের প্রথম এডিশনে 1798 সালে প্রকাশিত হয় এবং এটা লেখা হয় 1797 থেকে 1798 সালে। Some modern editions used a revised version printed in 1817 that featured a gloss. তো কিছু কিছু মডার্ন ভার্সনে এর একটা রিভাইজড ভার্সন 1817 সালে প্রকাশিত হয়, যেখানে একটা গ্লোস এর মূল বৈশিষ্ট্য ছিল। গ্লোস হলো একটা ব্রিফ নোটেশন, এটা সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা। অ্যালং উইথ আদার পোয়েমস ইন লিরিক্যাল ব্যালাডস, ইট ইজ অফেন কনসিডার্ড আ সিগন্যাল শিফট টু মডার্ন পোয়েট্রি অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য ব্রিটিশ রোমান্টিক লিটারেচার। লিরিক্যাল ব্যালাডের অন্যান্য কবিতার সাথে এটা একটা পরিবর্তনের সংকেত আধুনিক কবিতার দিকে, যে এবং সেটা ব্রিটিশ রোমান্টিক সাহিত্যের শুরুও বটে। The Rime of the Ancient Mariner recounts the experience of a sailor who has returned from a long sea voyage. এই রাম অফ দি এনশিয়েন্ট মেরিনার কবিতাটির মূল বর্ণনাটা হলো একটা দীর্ঘ সমুদ্রযাত্রা থেকে একজন নাবিক তিনি ফিরে এসেছেন, তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাই বর্ণনা করা হয়েছে এই রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার কবিতায়। দ্য মেরিনার stops a man who is on his way to a wedding ceremony and begins to narrate a story. এই নাবিক একজন মানুষ তার যাওয়ার পথে মানুষকে থামান, একটা মানুষ যিনি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তাকে থামান এবং গল্পটা বর্ণনা করা শুরু করেন। দ্য ওয়েডিং গেস্ট রিয়াকশন টার্নস ফ্রম bemusement to impatience to fear to fascination as the mariner's story progresses. যখন এই নাবিকের গল্পটা চলতে থাকে তখন এই বিয়ের গেস্টের যে রিয়াকশন সেটা কখনো সম্মোহিত অবস্থা থেকে অধৈর্য পরিণত হয়, অধৈর্য থেকে আবার ভয় থেকে আবার মুগ্ধতায় পরিণত হয়। অ্যাজ ক্যান বি সিন ইন দ্য ল্যাঙ্গুয়েজ স্টাইল, যেটা আমরা এই কবিতার ভাষার স্টাইলে দেখতে পাই। Coleridge uses narrative techniques such as personification and repetition to create a sense of danger, the supernatural or serenity, depending on the mood in different parts of the poem. তো এই কবিতার বিভিন্ন অংশে কলরিজ বর্ণনার কিছু টেকনিক ব্যবহার করেছেন, যেমন পার্সোনিফিকেশন ব্যবহার করেছেন, তিনি রিপিটিশন ব্যবহার করেছেন যাতে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়, তিনি সুপারন্যাচারাল বা অতি প্রাকৃতিক বিষয় বর্ণনা করেছেন, সারেনিটি নীরবতা বর্ণনা করেছেন তার কবিতার বিভিন্ন মুডকে কেন্দ্র করে। আমরা এখন এই রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনারের সিনপসিসটা পড়ব। সিনপসিসটা শুধু পড়ব, এখন আমরা সেটা শুরু করলাম। সিনপসিসে আমরা প্রথমে দেখতে পাচ্ছি উইলিয়াম স্ট্রং ফর অ্যান এডিশন অফ কোলরিজেস পোয়েম 1903। এখানে ফ্রন্টস পিস এটা একটা ছবি দেখতে পাচ্ছি। দ্য পোয়েম বিগিনস উইথ অ্যান ওল্ড গ্রে বিয়ার্ডেড sailor, the mariner stopping a guest at a wedding ceremony to tell him a story of a sailing voyage he took long ago. অর্থাৎ এই কবিতাটি শুরু হয় একজন বয়স্ক সাদা দাড়ি বিশিষ্ট একজন নাবিক দিয়ে। এই নাবিক একজন বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাওয়া গেস্টকে আটকে তার গল্পটা তাকে বলেন। তিনি সমুদ্রে অনেক আগে যে ভয়েজটা যাত্রা করেছিলেন সেটার গল্প। দ্য ওয়েডিং গেস্ট ইজ অ্যাট ফার্স্ট রিলাক্টেন্ট টু লিসেন, তবে এই বিয়ে বাড়ির গেস্ট বা অতিথি প্রথমে গল্পটা শুনতে অনিচ্ছুক ছিলেন। অ্যাজ দ্য সেরিমনি ইজ অ্যাবাউট টু বিগিন, কারণ তার বিয়ের অনুষ্ঠান তো প্রায় শুরু হতে যাচ্ছিল। বাট দ্য মেরিনার্স গ্লিটারিং আই ক্যাপটিভেটস হিম, কিন্তু এই নাবিকের চকচকে চোখগুলো তাকে মুগ্ধ করে দেয় বা তাকে জাদুগ্রস্ত করে দেয়। দ্য মেরিনার্স টেল বিগিনস উইথ হিজ শিপ ডিপার্টিং অন ইটস জার্নি। The mariner's tale begins with his ship departing on its journey. তাহলে এই মেরিনারের গল্পটা শুরু হয় যখন তার
শিপ তার জার্নি থেকে প্রস্থান করে। ডিসপাইট ইনিশিয়াল গুড ফরচুন, the ship is driven south by a storm and eventually reaches the icy waters of the Antarctic. তাহলে প্রথম দিকে ভালো অবস্থা থাকলেও এই শিপটা দক্ষিণ দিকে চলে যায় একটা ঝড়ের কারণে, এবং ফলশ্রুতিতে সেটা অ্যান্টার্কটিকের বরফাচ্ছন্ন পানিতে চলে যায়। An albatross appears and leads the ship out of the ice jam where it is stuck. তো একটা অ্যালবাট্রস পাখি এখানে হাজির হয় এবং সে এই জাহাজটিকে এই বরফের জ্যাম থেকে, যেখানে এটা আটকে ছিল, এখান থেকে অন্যদিকে নিয়ে যায়। বাট ইভেন অ্যাজ দ্য অ্যালবাট্রস ইজ ফেড অ্যান্ড প্রেসড বাই দ্য শিপস ক্রু, কিন্তু এমনকি যদিও এই অ্যালবাট্রসকে খাওয়ানো হয় এবং এই অ্যালবাট্রসের শিপের যারা ক্রু আর কি সদস্য আছে তারা সবাই প্রশংসা করে, দ্য মেরিনার শুট দ্য বার্ড, কিন্তু দুঃখজনক যে এই নাবিক এই পাখিটিকে, অ্যালবাট্রস পাখিটিকে হত্যা করে, গুলি করে হত্যা করে। অ্যালবাট্রস পাখিটার আমরা ছবি দেখতে পাচ্ছি এখানে, খুবই সুন্দর একটা পাখি। উইথ মাই ক্রস ব্রাউ আই শট দি অ্যালবাট্রস, লাইন্স 81 to 82, অর্থাৎ এই কবিতার 81 থেকে 82 নম্বর লাইনে মেরিনার বলেছেন উইথ মাই ক্রস বাউ আই শট দি অ্যালবাট্রস, তিনি নিজে স্বীকার করেছেন যে তিনি কবিতার পাখিটাকে হত্যা করেছেন। The crew is angry with the mariner, believing the albatross brought the south wind that led them out of the Antarctic. তখন জাহাজের সদস্যরা এই মেরিনার বা নাবিকের উপর রাগ হয়ে যান। রাগান্বিত হন, তারা এই বিশ্বাস করত যে এই অ্যালবাট্রস পাখিটি দক্ষিণের বাতাসটি এনেছিল, যে বাতাসটি তাদেরকে অ্যান্টার্কটিক বরফাচ্ছন্ন এলাকা থেকে বাইরে নিয়ে গিয়েছিল। However, the sailors changed their minds. যাই হোক, নাবিকেরা তাদের মন পরিবর্তন করে। when the weather becomes warmer and the mist disappears, যখন আবার ওয়েদারটা আগের মতো উষ্ণ হয়ে যায় এবং যখন মিস্ট, ওখানকার কুয়াশাগুলো ভ্যানিশ হয়ে যায়। it was night, said they, such birds to slay that bring the fog and mist. তখন নাবিকেরা বলল যে এটা সঠিক ছিল এমন পাখিকে হত্যা করা, কারণ এই পাখিটা ফগ, কুয়াশা অ্যান্ড মিস্ট, কুয়াশা নিয়ে আসতো। এটা কবিতার 101 থেকে 102 নম্বর লাইনে লেখা আছে। They soon find that they made a grave mistake in supporting this crime. তারা খুব দ্রুতই বুঝতে পারলো যে তারা একটা বড় ভয়ানক ভুল করেছে এই অপরাধকে সাপোর্ট করতে গিয়ে। As it arouses the wrath of spirits who then pursue the ship, যেহেতু এটা স্পিরিটের আত্মার রাগকে, ক্রোধকে জাগিয়ে তুলেছিল, যে আত্মা তাদের শিপকে তাড়িত করেছিল ফ্রম দ্য ল্যান্ড অফ মিস্ট অ্যান্ড স্নো, তুষার এবং বরফের দেশ থেকে তাড়িত করে নিয়ে গেছিল। দি সাউথ উইন্ড দ্যাট হ্যাড ইনিশিয়ালি ব্লোন দেম নর্থ, যে দক্ষিণের বাতাস তাদেরকে উত্তর দিকে নিয়ে গিয়েছিল। নাও সেন্ডস দ্য শিপ ইনটু আনচার্টেড ওয়াটার্স নিয়ার দ্য ইকুয়েটর, কিন্তু ওটাই আবার এই জাহাজকে বর্তমানে ইকুয়েটর বরাবর পানির কাছে নিয়ে গেল। হোয়ার ইট ইজ বিক্লেমড, যখন এটাকে বিক্লেম করা হলো, এটাকে আবার শান্ত হয়ে গেল বাতাসটা। আবার কবিতা পড়ি। ডে আফটার ডে উই স্টাক নর ব্রেথ নর মোশন অ্যাজ আইডল অ্যাজ এ ফেন্টেড শিপ আপন এ পেন্টেড ওশান। তো দিনের পর দিন আমরা আটকে থাকলাম, কোনো বাতাস, কোনো গতি ছিল না, এমন অলস হয়ে আটকে থাকলাম যেন সমুদ্রের একটা হাতে আঁকা, সমুদ্রের মধ্যে একটা হাতে আঁকা জাহাজের মতো স্থির হয়ে বসে আছি। হাতে আঁকা সমুদ্রে হাতে আঁকা জাহাজ যেমন স্থির হয়, তাদের জাহাজটাও এমনভাবে স্থির হয়েছিল। পরের লাইনে আমরা পড়ছি, ওয়াটার এভরিওয়ার অ্যান্ড অল দ্য বোর্ডস ডিড শ্রিঙ্ক, ওয়াটার এভরিওয়ার নর এনি ড্রপ টু ট্রিঙ্ক। এই 4টা লাইন কবিতার খুবই গুরুত্বপূর্ণ, যে পানি পানি সবখানে পানি, এবং তাদের জাহাজটা কেঁপে উঠল, পানি পানি সবখানে পানি, কিন্তু খাওয়ার মতো এক ফোঁটা পানিও ছিল না। দ্য ভেরি ডিপ did rot, oh Christ, that ever this should be. Yeah, slimming things did crawl with legs upon the slimy sea. লাইন 115 থেকে 126। এখানে বলল যে গভীরটা আরো নষ্ট হয়ে গেল, ও ক্রাইস্ট, তারা জেসাস ক্রাইস্টকে ডাকতেছে যে দ্যাট এভার শুড বি, এমনটা হওয়া উচিত। স্লিমি থিংস, খুব সুন্দর সুন্দর জিনিস, তা পা সহ তারা ক্রল হামাগুড়ি দিয়ে যাচ্ছিল আপন দ্য স্লিমি সি, এই সুন্দর সাগরের উপরে। দ্য sailors চেঞ্জ দেয়ার মাইন্ডস আগেন, আবার নাবিকরা তাদের মন চেঞ্জ করলো। অ্যান্ড ব্লেম দ্য মেরিনার টু দ্য টর্মেন্ট অফ দেয়ার থার্স, তাদের তৃষ্ণার যে যন্ত্রণা, সেই যন্ত্রণার জন্য তারা নাবিককে আবার ব্লেম দিল বা দোষ দিল। ইন অ্যাঙ্গার, রাগে, দ্য ক্রু ফোর্সেস দ্য মেরিনার টু উইয়ার দ্য ডেড অ্যালবাট্রস, এই
জাহাজের সদস্যবৃন্দ নাবিককে জোর করে এই মৃত অ্যালবাট্রসটি পরিয়ে দিল তার গলায়, অ্যাবাউট হিজ নেক, তার গলার চতুর্দিকে। পারহ্যাপস টু ইলাস্ট্রেট দ্য বার্ডেন, সম্ভবত তাদের এই বোঝাটাকে ব্যাখ্যা করার জন্য, হি মাস্ট সাফার ফ্রম কিলিং ইট, তিনি যে পাখিটাকে হত্যা করেছেন তার শাস্তি হিসেবে এটা করলে। অর পারহ্যাপস অ্যাজ এ সাইন অফ রিগ্রেট, অথবা হতে পারে যে এটা একটা অনুতাপের বা তওবার চিহ্ন হিসাবে। আহ, ওয়েল আ ডে, হোয়াট ইভিল লুকস হ্যাড আই ফ্রম old and young. Instead of the cross, the albatross about my neck was hung. Lines 139 to 142. এই কবিতার 139 থেকে 142 নম্বর লাইনে এটা লেখা আছে যে হা কি দিন, কি দিন, কি কি শয়তানি দৃষ্টি যেটা আমি বয়স্ক এবং তরুণ সবার কাছ থেকে পেয়েছি। অ্যালবাট্রসটা আমার গলায় ঝুলে আছে, ক্রস, যীশু খ্রিস্টের যে ক্রস, সেই ক্রসের পরিবর্তে। আফটার এ উইয়ারি টাইম, ক্লান্ত সময়ের পরে, দ্য শিপ এনকাউন্টার্স এ গোস্টলি হাল্ক, এই জাহাজটা একটা ভূতের মতো একটা হাল্কের সাথে দেখা হয়ে গেল। অনবোর্ড আর ডেথ, এর উপরে চড়া ছিল মৃত্যু, চলা ছিল মৃত্যু। এ স্কেলিটন, মৃত্যু কি, এটা একটা ওই সময়ের একটা ভয়ানক চিত্র, যে বলছে যে ডেথ ইজ ফ্রিকুয়েন্টলি ইমাজিনড অ্যাজ এ পার্সনিফাইড ফোর্স। ওই সময় মৃত্যুকে একটা শক্তি হিসেবে কল্পনা করা হতো, একটা স্কেলিটন। আবার আমরা স্কেলিটনটার ছবি দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডেথ, এটা হলো স্কেলিটনটাই এই ডেথের চিহ্ন বা মৃত্যুর চিহ্ন হিসাবে কাজ করে। অ্যান্ড দ্য নাইট মেয়ার লাইফ ইন ডেথ, এটা দিবা স্বপ্নের মতো, লাইফ ইন ডেথ অর্থাৎ জীবন থেকে মৃত্যু অবস্থা। এ ডেথলি পেইল উম্যান, এটা ভয়ানক ফ্যাকাশে মহিলা। হু আর প্লেয়িং ডি আইস ফর দ্য সোলস অফ দ্য ক্রু, যারা এই নাবিক সদস্যদের আত্মার জন্য তারা ডাইস খেলছিল বা পাশা খেলছিল। উইথ আ রোল অফ দ্য ডাইস ডেথ উইন্স দ্য লাইভস অফ দ্য ক্রু মেম্বার্স, তো এই পাশা খেলাতেই মৃত্যু এই সদস্যদের জীবনকে জয় করে। এবং লাইফ ইন ডেথ দি লাইফ অফ এ মেরিনার, এবং এই নাবিকের জন্য থাকলো লাইফ ইন ডেথ। এ প্রাইজ শি কনসিডার্স মোর ভ্যালুয়েবল, যে প্রায় পুরস্কারটাকে সে মৃত্যু আরো ভ্যালুয়েবল মনে করে। অর্থাৎ এই নাবিক মারা যাবে না, কিন্তু মৃত্যুর মতো অবস্থা থাকবে, আর বাকি নাবিকটা মারা যাবে। হার নেম ইজ আ ক্লু টু দ্য মেরিনার্স ফেট, তার নাম এই নাবিকের ভাগ্যের জন্য একটা ক্লু। হি উইল এন্ডিউর এ ফেট ওর্স দ্যান ডেথ, তিনি মৃত্যুর চেয়ে কষ্টের একটা অভিজ্ঞতা সহ্য করবেন। অ্যাজ এ পানিশমেন্ট ফর হিজ কিলিং অফ দি অ্যালবার্টস, তার এই অ্যালবার্টস পাখিকে হত্যা করার জন্য তার শাস্তি হলো মৃত্যুর চেয়েও কষ্টের। ওয়ান বাই ওয়ান অল অফ দ্য ক্রিউ মেম্বার্স ডাই, এক এক করে সব সদস্যরা মারা গেল। বাট দ্য মেরিনার লিভস অন, কিন্তু নাবিক বেঁচে রইলেন। সিং ফর 7 days অ্যান্ড নাইট, 7 দিন 7 রাত ধরে। দ্য কার্স ইন দ্য আইজ অফ দ্য ক্রুজ কপসেস, এই মৃত নাবিকদের দেহের চোখে তিনি 7 দিন 7 রাত ধরে অভিশাপই দেখলেন শুধু। হুজ লাস্ট এক্সপ্রেশনস রিমেইন আপন দেয়ার ফেসেস, যার শেষ অভিব্যক্তিগুলো তাদের মুখের মধ্যে লক্ষ্য করা যায়। আমরা আবার কবিতাটি পড়ি। 4 times 50 living men, and I heard nor sign nor groan. With heavy thump, a lifeless lump, they dropped down one by one. 4 times 4 গুণ 50, 50, 4 গুণ 50, অর্থাৎ 4 গুণন 50 মানে 200 জন জীবন্ত মানুষ। as I heard nor sign nor groan, আমি শুনলাম তাদের কোনো দীর্ঘশ্বাস নেই, কোনো আর্তনাদ নাই। with heavy thump, a lifeless lump, একটা জীবনহীন স্তূপ, they dropped down one by one, অর্থাৎ তারা এক এক করে পড়ে মারা গেল। the souls did from their bodies fly, they fled to bliss or woe, and every soul it passed me by, like the whiz of my cross bow. লাইন্স 216 থেকে 223, অর্থাৎ তাদের সোলগুলো তাদের দেহ থেকে উড়ে চলে গেল। তারা অভিশাপ বা অভিশাপ বা ভালো কিছুতে চলে গেল। প্রত্যেকটা সোল যেগুলো আমার পাশ দিয়ে গেল, এরা আমার ক্রস বাউয়ের মতো করে চলে গেল। Eventually, this stage of the mariner's curse is lifted after he begins to appreciate the many sea creatures swimming in the water. তো অবশেষে এই নাবিকের যে অভিশাপ, সেই অভিশাপটা তুলে নেওয়া হলো যখন তিনি দেখলেন যে তার জাহাজের চতুর্দিকে পানিতে কিছু প্রাণী সাঁতার কাটছিল। এটা দেখে তিনি যখন অ্যাপ্রিসিয়েট করলেন তখন। ডিসপাইট হিজ কার্সিং দেম অ্যাজ সিলিমি থিংস, যদিও তিনি তাদেরকে সিলিমি থিংস হিসেবে অভিশাপ দিয়েছেন আর্লিয়ার ইন দ্য পোয়েম, কবিতার প্রথম দিকে। হি সাডেনলি সিজ দেয়ার ট্রু বিউটি অ্যান্ড ব্লেসেস দেম, তিনি হঠাৎ করে এই প্রাণীগুলোর সত্যিকারের সৌন্দর্য দেখতে পেলেন এবং তাদেরকে মন থেকে আশীর্বাদ করলেন। আই স্প্রিং অফ লাভ গাস্ট ফ্রম মাই হার্ট অ্যান্ড আই ব্লিস দেম আনওয়্যার, তিনি বললেন যে আমার হৃদয় থেকে একটা ভালোবাসার বসন্ত হঠাৎ করে চলে আসলো এবং আমি তাদেরকে আমার অজান্তেই আশীর্বাদ করলাম। অ্যাজ হি ম্যানেজেস টু প্রে, যেহেতু তিনি
তার প্রার্থনা করতে পারলেন। দি অ্যালবাট্রস ফলস ফ্রম হিজ নেক, তার ঘাড় থেকে অ্যালবাট্রস পাখিটি পড়ে যায়। অ্যান্ড হিজ গিল্ট ইজ পার্শিয়ালি এক্সপিয়েটেড, এবং তার অপরাধটা কিছুটা হলেও মুক্তি হয়। ইট দেন স্টার্টস টু রেন, তখন বৃষ্টি শুরু হয়। অ্যান্ড দ্য বডিজ অফ দ্য ক্রু, এই নাবিক দলের বডিগুলো পজেসড বাই গুড স্পিরিট, যেগুলোকে গুড স্পিরিট ভালো আত্মা ধরে রেখেছিল, রাইজ অ্যাগেন, আবার দেহগুলো উপরে ওঠে। অ্যান্ড হেল্প স্টিয়ার দ্য শিপ, তারা জাহাজ চালাতে সাহায্য করে। ইন এ ট্রান্স, একটা সম্মোহন অবস্থায়, দ্য মেরিনার হিয়ার্স টু স্পিরিটস ডিসকাসিং হিজ ভয়েস অ্যান্ড ফিনান্স, তো মেরিনার নাবিক শুনতে পারেন, এই বয়স্ক নাবিক শুনতে পারেন যে দুইটা আত্মা তার সমুদ্রযাত্রা এবং তার অনুতপ্ত নিয়ে আলোচনা করছে। অ্যান্ড লার্নস দ্যাট দ্য শিপ ইজ বিং পাওয়ার্ড সুপারন্যাচারালি, এবং তিনি আরও জানেন যে এই জাহাজটি আধ্যাত্মিকভাবে সুপারন্যাচারালি এতে গতি সঞ্চার করা হচ্ছে। দ্য এয়ার ইজ কাট অ্যাওয়ে বিফোর অ্যান্ড ক্লোজেস ফ্রম বিহাইন্ড, বাতাসটা আগেই কাট হয়ে যায় এবং পিছন থেকে বন্ধ হয়ে যায়। লাইন্স 424 to 425. Finally, the mariner wakes from his trance and comes in sight of his homeland, but is initially uncertain as to whether or not he is hallucinating. তো অবশেষে এই বৃদ্ধ নাবিক তার সম্মোহন অবস্থা থেকে উঠে দাঁড়ালেন এবং তিনি তার স্বদেশ ভূমিকে দেখতে পেলেন, কিন্তু তিনি এখনও নিশ্চিত নন আসলে তিনি কোনো হ্যালুসিনেশন অর্থাৎ কোনো ভ্রম করতেছেন, তিনি মরিচিকা দেখতেছেন নাকি। তিনি কবিতার ভাষায় আমরা পড়ি, ও ড্রিম অফ জয়, ইজ দিস ইনডিড দ্য লাইট হাউস টপ আইসি, ইজ দিস দ্য হিল, ইজ দিস দ্যাট খার্ক, ইজ দিস মাইন ওন কান্ট্রি। তিনি বলছে, ও কি আনন্দের স্বপ্ন, এটা কি সত্যি আমি যেটা দেখছি ওই বাড়ির উপরের সবচেয়ে উপরের লাইটটি, এটা কি সেই পাহাড় যেটা আমার নিজের দেশ। উই ড্রিফটেড ওভার দ্য হারবার বার অ্যান্ড আই উইথ সবস ডিড প্রে, ও লেট মি বি অ্যাওয়েক মাই গড, লেট মি স্লিপ অলওয়ে। লাইন্স 464 to 471 বললো যে আমরা ওই হারবার পোতাশ্রয়ের উপর দিয়ে চলে গেলাম এবং আমার সব ফুপিয়ে ফুপিয়ে কান্না সহ প্রার্থনা করলাম, আমাকে জাগতে দাও ও আল্লাহ, আমাকে আবার সবসময় ঘুমাতে দাও, কারণ সে তো ঘুমাতে পারিনি। দ্য রটেন রিমেইনস অব দ্য শিপ শ্রিঙ্ক ইন এ ওয়ার্ল্ডহুল, লিভিং অনলি দ্য মেরিনার বিহাইন্ড। তো এখানে যারা যেগুলো পচা জিনিস ছিল এই জাহাজের সবগুলা পানিতে একটা বড় ঝড়ের বাতাসে তলিয়ে গেল, কেবলমাত্র শুধুমাত্র ওই বৃদ্ধ নাবিক থাকলেন। এ হারমিট অন দ্য মেনল্যান্ড, হারমিট হলো এমন একজন ব্যক্তি যিনি নির্জন থাকতে ভালোবাসেন। হারমিট ওই মেনল্যান্ড হ্যাজ স্পটেড দ্য অ্যাপ্রোচিং শিপ কামস টু মিট ইন এ বোট রাউড বাই এ পাইলট অ্যান্ড হিজ বয়। তো হারমিট তার মূল দেশে একটা জাহাজ আসাকে খেয়াল করলেন, যে জাহাজ, তারপরে তিনি দেখলেন যে একটা পাইলট এই জাহাজটাকে নিয়ে যাচ্ছিল এবং তার সাথে একটা ছেলে ছিল। ওয়েন দে ফুল দ্য মেরিনার ফ্রম দ্য ওয়াটার, যখন তারা এই বৃদ্ধ নাবিককে পানি থেকে টেনে তুললেন, দে থিঙ্ক হি ইজ ডেড, তারা ভাবেছিল যে এই নাবিক মারা গেছেন। বাট ওয়েন হি ওপেন্স হিজ মাউথ, যখন তিনি তার মুখ খুললেন, দ্য পাইলট শ্রিক্স উইথ ফ্রাই, এই জাহাজের নাবিক ভয়ে চিৎকার করে উঠলেন। দি হারমিট প্রেইজ অ্যান্ড মেরিনার স্পিক্স আপ দ্য ওর্স টু রাউ, তখন এই হারমিট সন্ন্যাসী প্রার্থনা করলেন এবং মেরিনার তার দাঁড় নিয়ে তার শিপ চালানোর জন্য উঠে দাঁড়ালেন। দ্য পাইলটস বয় লাভস থিঙ্কিং দ্য মেরিনার ইজ দ্য ডেভল অ্যান্ড ক্রাইজ, এই পাইলটের ছেলেটা হাসলো এই ভেবে যে এই বৃদ্ধ নাবিকটি হলো শয়তান, এবং সে চিৎকার করে বলল, দ্য ডেভিল নোজ হাউ টু গ্রো, শয়তান জানে কিভাবে নৌকা চালাতে হয়। ব্যাক অন ল্যান্ড, দেশে ফিরে এসে দ্য মেরিনার ইজ কম্পেলড বাই এ ওফুল অ্যাগনি টু টেল দ্য হারমিট হিজ স্টোরি। তো দেশে ফেরার পরে এই বৃদ্ধ নাবিক সেই সন্ন্যাসীকে তার গল্প বলার জন্য তার মনে তিনি একটা কষ্টের ব্যথা বোধ করেন। অ্যাজ ফিনান্স ফর শুটিং দি অ্যালবাট্রস, দি মেরিনার ড্রাইভেন বাই অ্যাগনি অফ হিজ গিল্ট ইজ নাও ফোর্স টু ওয়ান্ডার দি আর্থ। তো যেহেতু অ্যালবাট্রসকে তিনি গুলি করে হত্যা করেছিলেন, তার অনুতাপ হিসাবে এই নাবিক তার মধ্যে সবসময় একটা পাপবোধ কাজ করে, সেই পাপবোধ থেকেই তিনি সারা পৃথিবী ভ্রমণ করতে বাধ্য হন। টেলিং হিজ স্টোরি ওভার অ্যান্ড ওভার, বারবার তিনি তার গল্পটা বলেন। অ্যান্ড টিচিং এ লেসন টু দোজ হি মিটস, এবং যার সাথেই তিনি দেখা করেন তাদেরকে তিনি এই শিক্ষাটা দিতে চান। তো এই লাইনটা আমরা পড়ছি, লাইন্স 614 to 617, এই চারটা লাইন খুবই জরুরি। হি প্রেইথ বেস্ট হু লাভড বেস্ট অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল, ফর দ্য ডিয়ার গড হু লাভড আস হি মেড অ্যান্ড লাভড অল। অর্থাৎ
কে বেশি প্রার্থনা করেন? তিনি বেশি প্রার্থনা করেন যিনি বেশি ভালোবাসেন ছোট বড় সব জিনিসকে, কারণ ঈশ্বর যিনি আমাদেরকে ভালোবাসেন তিনি সবাইকে তৈরি করেছেন এবং সবাইকে ভালোবাসেন। এই কথাগুলো খুবই, অর্থাৎ আমরা রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনের কেউ যদি বলে যে এই কবিতাটির শিক্ষণীয় কি, শিক্ষণীয় হলো যে হি প্রেথ বেস্ট হু লাভড বেস্ট অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল ফর দ্য ডিয়ার গড হু লাভড আস হি মেড অ্যান্ড লাভ দেম। অর্থাৎ ঈশ্বর ছোট বড় সবাইকে তৈরি করেছেন এবং তাদেরকে ভালোবাসেন, অতএব যারা এই ছোট বড় সব সৃষ্টিকে ভালোবাসেন তারাই বেশি ঈশ্বরের প্রার্থনা করেন। আফটার ফিনিশিং দিস স্টোরি দ্য মেরিনার লিভস অ্যান্ড দ্য ওয়েটিং গেস্ট রিটার্নস হোম ওয়েকিং দ্য নেক্সট মর্নিং এ স্যাডার অ্যান্ড এ ওয়াইজার ম্যান। তো গল্পটা এই নাবিক তার গল্প শেষ করার পরে নাবিক চলে যান এবং এই বিয়ে বাড়ির গেস্টও বাসায় ফিরে যান। পরের দিন ঘুম থেকে জেগে উঠে দেখেন যে তিনি একজন স্যাডার অ্যান্ড ওয়াইজার ম্যান, অর্থাৎ তিনি অনেক কষ্ট পেয়েছেন এবং তিনি আগের চেয়ে অনেক বেশি জ্ঞানী হয়েছেন। এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম যে দুঃখ মানুষকে জ্ঞানী করে। দ্য পোয়েম রিসিভড মিক্সড রিভিউজ ফ্রম ক্রিটিক্স। এই রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার কবিতাটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কলিজ ওয়াজ ওয়ান্স টোল্ড বাই দি পাবলিশার দ্যাট, একসময় এই রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার কবিতার প্রকাশক কলিজকে বলেছিল যে মোস্ট অফ দি বুক সেলস ওয়ার টু সেইলর্স হু থট ইট ওয়াজ এ নেইভাল সংবক। তো এই বইয়ের অধিকাংশ বই বিক্রিটাই ছিল সেইলরদের, নাবিকদের কাছে, যারা ভেবেছিল যে এটা নাবিকদের একটা গানের বই। কলিজ মেড সেভারেল মডিফিকেশনস টু দ্য পোয়েম ওভার দ্য ইয়ার্স। তো বছরের পর বছর কলিজ এই কবিতাটার বারবার অনেক চেঞ্জ করেছেন, পরিবর্তন এনেছেন। ইন দ্য সেকেন্ড এডিশন অফ লিরিক্যাল ব্যালাডস, লিরিক্যাল ব্যালাডের দ্বিতীয় এডিশনে পাবলিশড ইন 1800, এই লিরিক্যাল ব্যালাড 1800 সালে প্রকাশিত হয়েছিল। হি রিপ্লেসড মেনি অফ দ্য আর্কেইক ওয়ার্ডস, তিনি অনেকগুলো পুরাতন শব্দ ব্যবহার করেছেন। তাহলে আমরা আজকে রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার কবিতার সামারিটা পড়লাম বা সিনপসিস পড়লাম। এই সামারি বা সিনপসিসটা খুবই জরুরি এবং এটা একটা খুবই বিখ্যাত কবিতা। রোমান্টিক কবিতা বলতে আমরা যা বুঝি তার সব কিছুতেই আমাদের মাঝে একটা মূল কথা হলো যে স্যামুয়েল টেইলর কলিজের রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার কবিতাটি খুবই জনপ্রিয়। তাহলে তোমরা যারা এটা শুনে তোমাদের খুবই ভালো লাগলো, তোমরা অবশ্যই আরও এরকম ইংরেজি সাহিত্য থেকে নতুন নতুন তথ্য পেতে, উইকিপিডিয়া থেকে তথ্য পাওয়ার জন্য বাংলায় পেতে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।